আচ্ছা। তো আজকে আমরা বেসিক্যালি দেখার চেষ্টা করব। আজকে হচ্ছে আমাদের কুইক বুকস অনলাইনের ফার্স্ট ক্লাস, যেটা গতদিন আমাদের অনবোর্ডিং ক্লাস বা ওরিয়েন্টেশন ক্লাস হিসেবে ছিল। তো আজকে আমরা দেখার চেষ্টা করব যে কুইক বুকসের কিভাবে সেট আপ করতে হয়, সেই জিনিসগুলোকে নিয়ে আমরা একটু দেখার চেষ্টা করব। আজকে আমরা যে যে টপিকগুলো দেখব সেটা হচ্ছে ফিনিশ দ্য কোম্পানি সেটিংস, তারপরে হচ্ছে প্যাকেজ আপগ্রেড এবং ডাউনগ্রেড, তারপরে হচ্ছে সেলস সেটিংস, এক্সপেন্স সেটিংস, তারপর হচ্ছে টাইম অ্যান্ড অ্যাডভান্স সেটিংস, এরপর হচ্ছে কাস্টমাইজ অ্যান্ড ইনভয়েস অ্যাজ ইউর চয়েস, তারপর হচ্ছে ট্যাক্স সেটিংস। এই 7টা টপিক নিয়ে আসলে আলোচনা করার চেষ্টা করব। আজকের টপিকটা মূলত হচ্ছে তাদের জন্যই যে সকল স্মল এবং মিডিয়াম সাইজ প্রতিষ্ঠান তারা নতুন ভাবে যখন কুইক বুক সেট আপ করতে চায় বা সে অন্য কোনো সফটওয়্যারে আছে, সে এখন নতুন করে কুইক বুকসে আসতে চায়, তাহলে তার জন্য কিছু সেটিংস করার প্রয়োজন পড়ে। এখন সে সেটিংস গুলা কিভাবে সে করবে সেটা নিয়ে আমরা দেখার চেষ্টা করব। এখানে আহ, এটা হচ্ছে আমাদের কুইক বুকস এর নেভিগেশন প্যানেল। জি, এটা হচ্ছে কুইক বুকস এর ক্লায়েন্টের ভার্সন, যেটা ব্ল্যাক ব্যানার দ্বারা আহ, আমরা চিনতে পারতেছি। ব্ল্যাক ব্যানার যেটা হইতেছে নেভিগেশন প্যানেল। আমি একটু আলোচনা করে নিই কুইক বুকস এর, যেহেতু আমরা গতদিন অ্যাকাউন্ট ওপেন করছিলাম, আজকে আমরা একটু আলোচনা করব। এখানে দেখেন কুইক বুকস, ইনটুইট কুইক বুকস এর লোগো দেখা যাচ্ছে। তারপরে হচ্ছে এটা হচ্ছে নেভিগেশন প্যানেল, যেটাকে বলা হয় ব্ল্যাক ব্যানার। এটা দ্বারা বোঝায় হচ্ছে আমার ক্লায়েন্টের কাজ বা ক্লায়েন্টের যে অ্যাকাউন্ট। তারপরে প্লাস নিউ দ্বারা বোঝায় হচ্ছে কুইক ক্রিয়েট, মানে আমরা কুইকলি কোনো অপশনে ড্রাইভ করতে পারি, সেটা আমরা প্লাস নিউ দ্বারা বুঝতে পারবো। তারপরে কিছু বুকমার্কস অপশন আছে, তারপরে হচ্ছে কিছু মেনু অপশন আছে। এখন মেনুর মধ্যে অনেক বিস্তারিত জিনিসগুলো আছে, যে জিনিসগুলা আপনারা পরবর্তী দেখতে পাবেন। তারপরে হচ্ছে এখানে আপনার কোম্পানির নাম দেখা যাচ্ছে। এখানে সার্চ অপশন, যদি আপনার রিসেন্টলি কোনো ট্রানজেকশন কন্টাক্ট অথবা রিপোর্ট অথবা যদি অন্য কোনো হেল্পের প্রয়োজন হয়, তখন সেই জিনিসটা আপনার এখানে সার্চ করে খুঁজে নিতে পারবেন। তারপর এটা হচ্ছে হেল্প প্যানেল। কুইকবুকস এর এক্সপার্টিসরা আপনার সাথে কানেক্টেড থাকবে। তারা এখানে তাদের কাছ থেকে হেল্প চেয়েও আপনি কাজগুলো করতে পারবেন। তারপরে হচ্ছে এখানে 9 ডটস বা মাল্টিপল ডট যেটাকে বলা হয়, এটা দ্বারা হচ্ছে আপনারা কুইকবুকস এর সাথে অন্য কোনো থার্ড পার্টি অ্যাপস এর কানেক্টেড করতে পারেন। তারপর এটা হচ্ছে নোটিফিকেশন প্যানেল, যদি কুইকবুকস থেকে কোনো নোটিফিকেশন চাওয়া হয়। তারপর এটা হচ্ছে কোনো টাস্কের অপশন। আর সব থেকে গুরুত্বপূর্ণ যে বাটনটা, যেটা আমরা কুইকবুকসে বলি, এটাকে বলা হয় গিয়ার আইকন। এই গিয়ার আইকনের কাজটাই আজকে থেকে আমরা স্টার্ট করব। তারপর এটা হচ্ছে আমাদের যে অ্যাকাউন্ট আমরা ওপেন করছিলাম, সেই অ্যাকাউন্টে যে ইমেল অ্যাড্রেসটা আমরা ব্যবহার করছি, সেই ইমেল অ্যাড্রেসের আমাদের প্রথম অক্ষরটা এখানে শো করতেছে। আর এখন বর্তমানে আমরা আছি হচ্ছে কুইকবুকস এর ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডটা হচ্ছে এরকম, আরো অনেক আছে, এটা হইতেছে মোটামুটি একটা সামারি কুইকবুকস এর। তো আজকের আমাদের যে টপিকটা, সেই টপিকটা হচ্ছে একটা প্রতিষ্ঠান কিভাবে সেট আপ আমি করব কুইকবুকসে। সে সাবস্ক্রিপশন দিয়ে কেনার পরে কুইকবুকসে যে বিভিন্ন ধরনের প্যাকেজ আছে, গতদিন আমরা দেখছিলাম সিম্পল স্টার্ট। আমি যদি আরেকবার একটু দেখানোর চেষ্টা করি, কুইকবুকস অনলাইন প্যাকেজেস। এখানে দেখেন কুইকবুকসের যে প্যাকেজগুলো আছে ইউএস এর অনুযায়ী: সিম্পল স্টার্ট, এসেনশিয়াল, প্লাস অ্যান্ড অ্যাডভান্স। কুইকবুকস অনলাইনে যে প্যাকেজগুলো, অবশ্যই প্যাকেজের কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো নিচে দেওয়া আছে। এখন আপনার সব থেকে বেশি জনপ্রিয় হচ্ছে প্লাস। তো এই জন্য আমরা প্লাসের কাজগুলো শিখবো, যেহেতু আমাদের কুইকবুকস এর মোস্ট অফ দা ক্লায়েন্ট আসবে হচ্ছে স্মল এবং মিডিয়াম সাইজ কোম্পানি। তো প্লাসের ক্ষেত্রে যখন আপনার কোনো একজন ক্লায়েন্ট, সে এই যে $9.90 পার মান্থে সে কুইকবুকস এর সাবস্ক্রিপশন প্যাকেজটা নিছে, এখন নেওয়ার পরে তাকে তো কি করতে হবে? সেট আপ করতে হবে। সেই সেট আপটাই আজকে আমরা শেখার চেষ্টা করব।
এই গিয়ার আইকন থেকে প্রথমে চলে যাব ইওর কোম্পানির আন্ডারে চলে যাব হচ্ছে অ্যাকাউন্টস অ্যান্ড সেটিংস। এখন আপনাদের সাথে আমি আপনাদেরকে বলছিলাম যে আপনারা কুইকবুকস এর 3টা প্রজেক্টের কাজ শিখবেন। আমার কাছ থেকে 3টা প্রজেক্টের কাজ শিখবেন। সেটা হচ্ছে একটা প্রজেক্ট আপনারা লাইভ করতেছেন আমার সাথে, আর 2টা আমি আপনাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য দিব। তাহলে টোটাল হচ্ছে 3টা প্রজেক্টের আপনারা কাজ কমপ্লিট করবেন। তো এই যে প্রতিটা প্রজেক্টে আপনারা যখন কাজ করতে যাবেন, তখন আপনাদের অ্যাকাউন্টস অ্যান্ড সেটিংস এর কিছু ডাটার প্রয়োজন। সেই ডাটাগুলো আমি আপনাদেরকে প্রোভাইড করে দিব। সেই অনুযায়ী আপনাদের কি করতে হবে, প্রতিটা অ্যাকাউন্টস অ্যান্ড সেটিংস গুলাকে ক্রিয়েট করতে হবে। আচ্ছা, তো সর্বপ্রথম দেখেন অ্যাকাউন্টস এন্ড সেটিংস এর মধ্যে এখানে মেজর কয়েকটা হেড আছে। সেই মেজর হেড গুলা কি কি যদি আমরা দেখার চেষ্টা করি, প্রথম হচ্ছে কোম্পানি সেটিংস, তারপরে হচ্ছে ইউজার সেটিংস, তারপরে হচ্ছে সেলস সেটিংস, তারপরে হচ্ছে এক্সপেন্স সেটিং, তারপরে হচ্ছে টাইম সেটিং, এন্ড লাস্ট অফ অল অ্যাডভান্স সেটিংস। এই সেটিংস এ যদি কোনো আপনার ইস্যু হয়, তাহলে কিন্তু আপনার কাজ করতে পরবর্তীতে সমস্যা হবে। সো কেয়ারফুলি এই সেটিংস গুলা করার চেষ্টা করুন। তো সর্বপ্রথম আসেন অ্যাকাউন্টস এন্ড সেটিংস এর আন্ডারে প্রথম যে অপশনটা সেটা হচ্ছে কোম্পানি। এখন আমরা এই যে ডান পাশে পেন্সিল কর্নারে আমরা ক্লিক করব। এখানে প্রথমে চাইছে হচ্ছে কোম্পানি লোগো, তারপর হচ্ছে কোম্পানি নেম, তারপরে লিগ্যাল নেম। এখন দুইটা আলাদা থাকার রিজন কি, তারা এখানে সুন্দর করে বলেই দিছে আপনার পারচেজ অর্ডার অথবা সেলস রিলেটেড কোনো ফর্মে আপনি এক ধরনের নাম ব্যবহার করতে পারেন, আরেকটা থাকতে পারে আপনার লিগ্যাল নেম, যেটা দিয়ে আপনি ট্যাক্স দেন, যেটা দিয়ে আপনি গভর্নমেন্টের কাছে নিবন্ধন করছেন। তো এই যে ট্যাক্সের যদি সে নামটা আলাদা থাকে তাহলে আলাদাভাবে দিবেন, আর যদি একই থাকে তাহলে চেকমার্ক দিয়ে সেম অ্যাজ কোম্পানি নেম দিবেন। এখন আসেন লোগো। এখন আপনাদের সাথে আমি একটা ডাটা শেয়ার করব। আপনাদের ফোল্ডারের মধ্যে থাকবে অ্যালার্গেন ডাটাবেস। যে প্রতিষ্ঠানে আমি জব করি সেই প্রতিষ্ঠানের ডাটাবেসটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে অ্যালার্গেন ইজ অ্যান আমেরিকান কোম্পানি, ইউএস এর কোম্পানির আপনারা প্র্যাকটিস করবেন। তো এই যে অ্যাসাইনমেন্ট ওয়ানের মধ্যে দেখেন আমি একটা লোগো দিয়ে রাখছি অ্যালার্গেন, এই লোগোটা আপনারা ডাউনলোড করে নেবেন। তারপরে এখান থেকে দেখেন প্লাস বাটন আছে, প্লাস বাটনে ক্লিক করে এখান থেকে আবার প্লাসে ক্লিক করবেন। তাহলে আপনি যেখানে আপনার লোগোটা রাখছেন সেই লোগোটাকে সিলেক্ট করে ওপেন করে দিবেন। একটু আপলোড হতে হয়তোবা সময় নিতে পারে। তো আমরা ইমেজটাকে সিলেক্ট করে সেভ করে দিব। দেখেন ইমেজটা চলে আসছে। কোম্পানি নেম যেভাবে রাখতে বলছিলাম গতদিন, অ্যালার্গেনের পরে হাইপেন দিয়ে আপনারা প্রত্যেকের নাম লিখবেন, আর আপনার ব্যাচের যে লাস্ট 2 ডিজিট সেটা লিখে দিবেন। তারপরে আসেন ভ্যাট নাম্বার। এখন আমি আপনাদের যে ডাটাবেসটা দিয়েছিলাম সেখানে ভ্যাট নাম্বারটা বা রেজিস্টার নাম্বারটা আমি দিয়ে রাখছি। অনেক ইনফরমেশন আমি কাস্টমাইজ করে রাখছি, কারণ যেহেতু প্রতিষ্ঠানের ব্যাপার। ঠিক আছে, এটা আমি দিয়ে রাখলাম। আচ্ছা, নিচ্ছে না। ওকে, আমার সমস্যা নাই, ভ্যাট নাম্বার থাকলে আমি ভ্যাট নাম্বার দিব, না থাকলে আমি স্কিপ করে যাব। তারপরে কোম্পানি টাইপ। কোম্পানি টাইপটা কি, পার্টনারশিপ আর লিমিটেড লায়াবিলিটি কোম্পানি, যেটা আপনাদের ডাটাবেজের মধ্যে থাকবে। এই যে দেখেন ডাটাবেজের মধ্যে এখানে আহ, এখানে আমি বলে রাখছি এটা হইতেছে পার্টনারশিপ লিমিটেড কোম্পানি। এই যে দেখেন এখানে সুন্দর করে বলা আছে পার্টনারশিপ। তো পার্টনারশিপ লিমিটেড কোম্পানি। তারপরে ইন্ডাস্ট্রিও বলে দিছি, মেডিকেল আর হেলথ কেয়ার কমিউনিটি সার্ভিস। এই যে ইন্ডাস্ট্রি এখানে বলে দেওয়া আছে, সে অনুযায়ী আমরা এটাকে সেট আপ করছিলাম। তারপরে আসেন কন্টাক্ট ইনফো, পেন্সিল আইকনে চলে যান, এখান থেকে আপনার ইমেলটাকে নিয়ে আসতে হবে। তারপরে হচ্ছে কাস্টমার ফেসিং ইমেইল। এখন দুইটা ইমেল নরমালি হয়, একটা হচ্ছে কুইকবুক যেটাতে আপনার সাথে কমিউনিকেশন করবে, আরেকটা হচ্ছে কাস্টমার ফেসিং ইমেইল। কাস্টমার ফেসিং ইমেইল যেটার সাথে আপনি কাস্টমারের সাথে সরাসরি কানেক্টেড থাকবেন। তারপরে হচ্ছে আপনার ফোন নাম্বার, আপনি ফোন নাম্বারটা দিবেন। তারপরে হচ্ছে ওয়েবসাইট,
ওয়েবসাইটটা দিয়ে দিবেন, দিয়ে সেভ করে দিবেন। তাহলে আপনার কোম্পানি ইমেইল, কাস্টমার ফেসিং ইমেল আমি দিছি দুইটাই সেম, এই জন্য আর এক্সট্রা করে দিই নাই। তারপর হচ্ছে কোম্পানি ফোন নাম্বার এবং ওয়েবসাইট গুলো দিয়ে দিবেন। এরপরে আসেন অ্যাড্রেস। এখান থেকে আপনাদের অ্যাড্রেসটা আমি দিয়ে রাখছি। এই যে এখান থেকে প্রতিষ্ঠানের ইউকে এবং ইউএসএ দুইটা অ্যাড্রেস দিয়ে রাখছি। আচ্ছা, যেহেতু আমরা ট্রায়াল ভার্সন চালাচ্ছি, অনেক সময় দেখা যাবে যে অনেক কিছু নিবে না, যেরকম ভ্যাট নাম্বারটা নিল না, কারণ হইতেছে কি সেটা অনলাইনে কানেক্টেড করতে হয়, তাই না? তো এটা নিয়ে ওরি হওয়ার কিছু নাই। তারপর দেখা যাবে কোম্পানি অ্যাড্রেসে যখন যাব, তখন অনেক সময় দেখা যাবে যে এখানে স্টেট বা সিটির কারণে আমাকে নিচ্ছে না। তো এটা নিয়ে ওরি হওয়ার কিছু নাই। আপনার ক্লায়েন্ট যখন আপনাকে ফ্রেশ অ্যাকাউন্ট দিবে, অবশ্যই তো সে তার দেশের কি অ্যাড্রেস সে প্রদান করবে আপনাকে, তাই না? তখন তার অ্যাড্রেস গুলো আপনি এখানে দিয়ে দিবেন। তো আমরা এখানে কোম্পানির আন্ডারে কোম্পানির লোগো দিলাম, কোম্পানির নেম দিলাম, তার লিগ্যাল নাম্বার দেওয়ার চেষ্টা করলাম। তারপর হইতেছে ভ্যাট নাম্বার থাকলে দিব, তারপর কোম্পানি টাইপ যেটা আমরা কোম্পানি ক্রিয়েট করার সময় দিয়ে আসছিলাম, তারপরে কন্ট্যাক্ট ইনফরমেশন, তার ইমেইল, তার ফোন নাম্বার, তার ওয়েবসাইট অ্যাড্রেস গুলা এখানে দেওয়ার চেষ্টা করলাম। এখন আপনি চাইলে এখান থেকে ডান দিয়ে বের হয়ে যেতে পারেন, অথবা আপনি ওইখান থেকে পরবর্তী প্যানেলে চলে যেতে পারেন। অনেক সময় এই ডান দেওয়াটা হচ্ছে সব থেকে সেফেস্ট জায়গা। যদি ডান দিয়ে না পরবর্তী স্টেপে যান, তাহলে অনেক সময় দেখা যাবে যে আগের প্যানেলটা আর আপনার সেভ হয় নাই। ঠিক আছে? আচ্ছা, তারপরে আসেন ইউজেস সেটিংস। এখন ইউজেস সেটিংসটা এখানে আমাদের আসলে কোনো কিছুই করার নাই, কারণ এখানে আমরা ক্লাসের যে ব্যবহারকারী তিনজন ব্যবহার করা যায়, আমরা এখন ব্যবহার করতেছি হচ্ছে একজন, এই জন্য একজন দেখাইতেছে। তারপর কতগুলো চার্ট অফ অ্যাকাউন্ট দেখতেছেন, 64টা চার্ট অফ অ্যাকাউন্ট। তো এটা জাস্ট মানে আর কি তারা কাউন্টিং করার জন্য রাখছে, এখানে আমার কোনো হাত দেওয়ার প্রয়োজন নাই। তারপরে আসেন সেলস সেটিংস। ওকে, এরপরে আসেন আমরা সেলস সেটিংস এ চলে যাব। এখন সেলস সেটিংসটা ইম্পর্টেন্ট হচ্ছে যারা আমরা অ্যাকাউন্টস রিসিভেবল ম্যানেজমেন্ট নিয়ে কাজ করব, অ্যাকাউন্ট রিসিভেবল ম্যানেজমেন্ট নিয়ে কাজ করব, তাদের জন্য সেলস সেটিংসটা খুবই দরকার। এখন আসেন প্রথমে আমরা দেখার চেষ্টা করব সেলস ফ্রম কন্টেন্ট। পেন্সিল আইকনে ক্লিক করার পরে প্রেফার্ড ইনভয়েস টার্ম, যখন কোনো অন ক্রেডিট সেল হয়, তখন একটা বাই ডিফল্ট একটা শর্ত থাকে যে এতদিনের মধ্যে টাকাটা পরিশোধ করতে হবে। এখন এখানে বাই ডিফল্ট ভাই, বাই ডিফল্ট আপনি কিন্তু পরবর্তীতে যখন ইনভয়েস করতে যাবেন তখন সেটা চেঞ্জ করতে পারবেন, এমন না যে এটাই ফিক্সড। আপনি চাইলে এই যে এখান থেকে ড্রপ ডাউন থেকে ক্লিক করে আপনি চাচ্ছেন যে অন্য এখানে কত দেওয়া আছে, ডি ওয়ান রিসিপ্ট, নেট 15, নেট 30, নেট 60, আপনি চাইলে আরেকটা ক্রিয়েটও করতে পারেন। এই যে অ্যাড নিউতে চলে যান, একদম সিম্পল ভাবে নাম দেন হইতেছে নেট 20 days। তাহলে এখানে আপনি নাম কতদিন সে 20 দিয়ে সেভ করে দেন, এই দেখেন নেট 20 days চলে আসছে। ঠিক আছে, আমরা আপাতত পক্ষে বাই ডিফল্ট 30 দিন রাখলাম। তারপর প্রেফার ডেলিভারি মেথড, এটাও নাম থাকবে, শিপিংও নাম থাকবে। আর আমি একটা জিনিস বলে নিই, অ্যাকাউন্টস এন্ড সেটিংস এর অনেক অপশন আমি ইচ্ছাকৃতভাবে অফ রাখবো, কারণ হচ্ছে আমরা যখন কাজ করতে যাব এটার ইম্প্যাক্টটা বুঝতে পারবো। যদি এখনই সব অন করে ফেলি, তাহলে এটার ইম্প্যাক্ট আর বুঝতে পারবো না। এজন্য কিছু জিনিস আমি ইচ্ছাকৃতভাবে অফ রাখবো, যাতে পরবর্তীতে আমি এটার ইম্প্যাক্টটা বুঝতে পারি যে এটা কোথায় কোথায় ইম্প্যাক্ট ফেলছে। তারপরে আসেন কাস্টম ট্রানজেকশন নাম্বার, অবশ্যই সার্ভিস ডেট থাকবে। তারপরে হচ্ছে ডিসকাউন্ট, অবশ্যই আমাদের ডিসকাউন্টের কলাম প্রয়োজন, যদি ডিসকাউন্টের কলাম না থাকে প্রবলেম হবে। তারপরে ডিপোজিট, কত ডিপোজিট মানি হতেছে কোন একটা ইনভয়েস বা কোনো অন্য কোনো সেলস রিলেটেড ফর্মে, অবশ্যই এটা প্রয়োজন। ট্যাগের আমার আপাতত পক্ষে প্রয়োজন নাই, এটা অফ থাকবে, আমি এতটুকু সেভ করব। তারপর ইনভয়েস পেমেন্ট, এটা কিছু করার দরকার নাই। তারপরে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অবশ্যই আমরা যখন আহ, ব্যবসা করতে যাব অবশ্যই আমাদের কিছু প্রোডাক্ট থাকবে, কিছু সার্ভিস থাকবে, তাই না? এখন এই প্রোডাক্ট সার্ভিসের মধ্যে প্রথমে আমাকে বলতেছে শো প্রোডাক্ট অর সার্ভিস কলাম অ্যাজ সেলস ফর্ম, মানে সেলস রিলেটেড ফর্মে প্রোডাক্ট এবং সার্ভিসটা দেখাবে। অবশ্যই আমি এটা চাই, এই অপশনটা অন থাকবে। শো এস কে ইউ কলাম, এটা কেউ বলতে পারবেন এস কে ইউর ফুল মিনিং? এনিওয়ান? ভাই দেলার ভাই? স্টক কিপিং ইউনিট, মানে আপনার স্টকে কতটুকু আছে সেটাকে ট্র্যাক করার জন্য যে কিছু কোড নাম্বার ব্যবহার হয়, সেই কোড নাম্বার গুলা
আমরা দেখতে চাই কিনা সেলস রিলেটেড ফর্মে। তো আমরা এই অপশনটাকে অন রাখবো। তারপর ট্র্যাক কোয়ান্টিটি অ্যান্ড প্রাইস অর রেট, আমাদের যে কোয়ান্টিটি আছে কতটুকু আমরা সেল করলাম, কতটুকু পারচেজ করলাম, তার প্রাইস কত, কত সেল করতেছি, কত পারচেজ করতেছি, কত রেটে, সেগুলো আমরা ট্র্যাক করতে চাই। তাহলে এটা অপশনটা অন থাকবে। ট্র্যাক ইনভেন্টরি কোয়ান্টিটি অন হ্যান্ড, আমাদের হাতে কত ইনভেন্টরি থাকবে সেটাও আমরা ট্র্যাক করতে চাই, এটা অন করব। আর এই অপশনটা চাইলেও আমরা অন করতে পারবো না। এটা কি বলছে? ট্র্যাক ইনভেন্টরি ফর সেলস চ্যানেল, যদি আপনার ক্লায়েন্টের ই কমার্স বিজনেস থাকে, সে অ্যামাজনে বিজনেস করতে পারে, সে শপিফাইতে বিজনেস করতে পারে, বা সে দারাজে বিজনেস করতে পারে, যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে বিজনেস করতে পারে। এখন তার ওইখানের যে ইনভেন্টরিটা আছে, সেই ইনভেন্টরিটা সে যদি চায় এইখান থেকেও সে মেনটেন করতে পারবে। এখন এটার জন্য আপনার কি ওইখানে কানেকশনের প্রয়োজন হবে। তো এই অপশনটা আমরা আপাতত পক্ষে অফ রাখবো। তারপরে আসেন প্রোগ্রেস ইনভয়েসিং, এটা আমি ইচ্ছাকৃত অফ রাখবো, এটা ক্লাসের সময় আমরা দেখব। আমি জাস্ট একটু ধারণা দিই। প্রোগ্রেস ইনভয়েসিংটা কি? ক্রিয়েট মাল্টিপল পার্শিয়াল ইনভয়েসেস ফ্রম এ সিঙ্গেল এস্টিমেট। এস্টিমেটটা কি কেউ বলতে পারবেন? এস্টিমেটের ডেফিনেশন আর এটার এক্সপ্লেনেশন। এস্টিমেটস সহজভাবে বলেন যাতে সবাই বুঝতে পারে। এস্টিমেটটা হইতেছে যে আপনার কোনো কাস্টমার আপনার কাছে কোনো জিনিস ক্রয় করতে চায়, তার জন্য সে একটা আপনাকে ফরমাইশ পাঠাইছে, সেটাকে বলা হইতেছে কি? এস্টিমেট, তাই না? এখন এস্টিমেট থেকে ইনভয়েস হয়। ভাই যেখানে যে নাম সেই নামটা ইউজ করেন, না হলে পরবর্তীতে আপনারাই মানে আর কি জিনিসগুলা এলোমেলো করে ফেলবেন। এখন এস্টিমেট থেকে ইনভয়েস হয় কখন? যখন আহ, আপনার কাস্টমার আপনার কাছ থেকে অন ক্রেডিটে প্রোডাক্ট অর সার্ভিস কিনে নিয়ে যায়, তখন সেটা কি হয়? ইনভয়েস। এখন হইতেই পারে একটা এস্টিমেট সে আপনাকে দিছে, সেখান থেকে সে 2 বারে প্রোডাক্টটা কিনছে বা 3 বারে প্রোডাক্টটা কিনছে, মানে একটা এস্টিমেট থেকে মাল্টিপল ইনভয়েস হয়ে গেছে আপনার। তাহলে এই যে মাল্টিপল ইনভয়েসের যে ব্যবহারটা, সেটার জন্য আপনাকে ব্যবহার করতে হবে প্রোগ্রেস ইনভয়েসিং। এটা আমরা আপাতত পক্ষে অফ রাখবো। তারপরে হচ্ছে মেসেজ। মেসেজ অপশন, আপনি আপনার কাস্টমারকে কিভাবে মেসেজ পাঠাইতে চান সেটার এটা তারা এখানে দিয়ে রাখছে। ইমেইলে কিভাবে মেসেজ যাবে, এই যে ইমেইলটা লিখে রাখছে, আপনি চাইলে আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে রাইটিং লিখে রাখতে পারেন। এই মেসেজটাই যখন ইনভয়েস হবে, ইনভয়েসের সময় আপনার কাস্টমারের ইমেইলে আপনি পাঠাইতে পারবেন। ঠিক আছে? ওকে। তারপরে আসেন রিমাইন্ডার্স। রিমাইন্ডার্সটা কি? রিমাইন্ডার্সটা হচ্ছে একটা মানে ওই যে অ্যালার্মের মতো, অ্যালার্মিং সিস্টেম। এখানে বলছে আমি যদি এটাকে অন করি, আমরা আছি সেলস প্যানেলে। ধরেন আপনার একজন অ্যাকাউন্ট রিসিভেবল বা একজন ব্যক্তি, সে আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনে নিয়ে গেছে। ঠিক আছে? এখন আপনি চান যে ব্যক্তি আপনার কাছে প্রোডাক্ট কিনে নিয়ে গেছে তাকে আপনি রিমাইন্ড করে দিবেন। যেমন হইতে পারে যে ডিউ ডেট হওয়ার 3 দিন আগে বা 4 দিন আগে আপনি একটা তাকে রিমাইন্ডার পাঠাইলেন, ইমেল পাঠাইলেন যে আপনার ডিউ ডেটটা খুব শীঘ্রই চলে আসছে, আপনি টাকা পরিশোধ করুন, এরকম একটা মেসেজ যাবে। তারপর আরেকটা যাইতে পারে যে আপনার ডিউ ডেট যেদিন মানে আর কি মেয়াদ শেষ হয়ে যেতেছে ওই ইনভয়েসের, ওই দিন আপনি একটা তাকে রিমাইন্ডার পাঠাইতে পারেন ইমেইলে, সব ইমেইলে। তারপরে আরেকটা হইতে পারে যে আপনার ডিউ ডেট পার হয়ে গেছে, 2 দিন বা 3 দিন পরে আরো একটা তাকে রিমাইন্ডার পাঠাইতে পারেন। ঠিক আছে? এখানে দেখেন এই যে রিমাইন্ডার ওয়ান যদি আমি অন করি, দেখেন রিমাইন্ডার ওয়ান যদি অন করি, তাহলে আপনি চাচ্ছেন যে 2 দিন আগে, 2 দিন আগে এই যে বিফোর ডিউ ডেট, ডিউ হওয়ার 2 দিন আগেই একটা মেসেজ পাঠাবেন। এখন মেসেজটা কি হবে? এই যে ইমেলের মেসেজটা, যেটা আপনি লিখে দিবেন, আপনি আপনার মতো করে লিখে দিবেন, ওরা তো স্ট্যান্ডার্ডে একটা লিখে রাখছে। ঠিক আছে? আপনি লিখে দিতে পারেন। তারপর আপনি চাইলে রিমাইন্ডার টু অন করতে পারেন, যে ডিউ ডেটে তার কাছে আরো একটা ইমেল যাবে। আরেকটা আপনি রিমাইন্ডার অন করতে পারেন ডিউ ডেটের পরে, ধরলাম ডিউ ডেটের 5 দিন পরে গিয়ে তার কাছে আরেকটা ইমেল যাবে। মানে 3টা রিমাইন্ডার সেট করা যাবে। আপনি চাইলেই অন্য রিমাইন্ডার সেট করতে পারবেন না, বা 3টার অধিক সেট করা যাবে না। তো আপাতত পক্ষে এটা আমরা অফ রাখবো।
এটা সফটওয়্যার ভাই, ওই যে থার্ড ব্র্যাকেট দেখছে না, যখন তাকে পাঠাবো, যেই প্যানেল থেকে পাঠাবো ওই প্যানেল থেকে তার নাম সিলেক্ট হয়ে যাবে, এখানে তাকে ডিফল্ট করতে হবে না। আচ্ছা, তারপরে পোস্ট ইনভয়েস অর ফিডব্যাক সার্ভে, এটা প্রয়োজন নাই, এটা সার্ভের জন্য তারা রেখে দিছে। তারপর অনলাইন ডেলিভারিরও প্রয়োজন নাই। তারপরে স্টেটমেন্টটা অন থাকবে। আমাদের ক্লায়েন্টের সাথে, আমাদের কাস্টমারের সাথে আমরা যখন কোনো ট্রানজেকশন করব, সেই ট্রানজেকশনের স্টেটমেন্ট আমার দেখার প্রয়োজন পড়তে পারে, তো এটা আমরা অন করব। তো আমি আরেকবার একটু সামারি করে দিই। সেলস ফ্রম কন্টেন্ট থেকে আমরা ইনভয়েসের টার্ম অন করব, তারপরে ডিসকাউন্ট, ডিপোজিট, সার্ভিস রেট এগুলো আমাদের অন থাকবে। তারপরে হইতেছে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের মধ্যে এসকিইউ কলাম বা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস কলাম, ট্র্যাক কোয়ান্টিটি, প্রাইস, ট্র্যাক কোয়ান্টিটি অন হ্যান্ড, এই অপশনগুলো অন থাকবে। আর চ্যানেলটা অফ থাকবে আপাতত পক্ষে। প্রোগ্রেস ইনভয়েসিং আপাতত পক্ষে অফ থাকবে, আমরা ক্লাসে পরবর্তীতে সেটা অন করে ইম্প্যাক্টটা দেখব। আচ্ছা, তারপরে রিমাইন্ডার অফ থাকবে, মেসেজে কোনো কিছু করার প্রয়োজন নাই, আর স্টেটমেন্টটা অন থাকবে, এতটুকুই। preferred invoice terms এটা কি এটা আসলে ডেলিভারির সাথে না পেমেন্টের সাথে পেমেন্ট যে বিষয়টা এই সাথে কি ডেলিভারির সাথে কোনো রিলেটেড না পেমেন্টের সাথে। পেমেন্ট কি নিচে আমাদের কোনো দেওয়া আছে না? যখন বাকিতে বিক্রয় হয় তখন একটা শর্ত দেওয়া থাকে, শর্তটা দেখছিলেন? 2/10 নেট 30, বলার অর্থ কি? 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% ডিসকাউন্ট দিবেন, ক্যাশ ডিসকাউন্ট। আর আপনার মেয়াদটা কত দিনের? 30 ডেজ। ওই যে নেট 30, এটা হইতেছে সেটা। তারপরে আসেন এক্সপেন্স। এরপর আসেন আমরা এক্সপেন্স প্যানেলে চলে যাব। এক্সপেন্স প্যানেলে যাওয়ার পরে এখানে আমরা কিছু দেখার চেষ্টা করব। শো আইটেম টেবিল অন এক্সপেন্স অ্যান্ড পারচেজ ফ্রম, মানে আমরা কি কি আইটেম আমরা এক্সপেন্স করতেছি বা পারচেজ করতেছি সেই টেবিলটা আমরা দেখতে চাই এক্সপেন্স অর পারচেজ রিলেটেড ফর্মে। আমরা এটাকে অন করব। শো ট্যাগ ফিল্ড অন এক্সপেন্স অ্যান্ড পারচেজ ফর্ম, এটা অন থাকবে। ট্র্যাক এক্সপেন্স অ্যান্ড আইটেম বাই কাস্টমার, এটাও আমরা অন রাখবো। আর মেক এক্সপেন্স অ্যান্ড আইটেম বিলেবল, এই অপশনটা অফ থাকবে। আমি জাস্ট একটু ধারণা দিব, এটার ক্লাস আমাদের 5th ক্লাসে থাকবে। সেটা হচ্ছে আমরা কারো কাছ থেকে কোন একটা প্রোডাক্ট কিনে, অনেক সময় এরকম হয়, কারো কাছ থেকে আমি ইনস্ট্যান্টলি একটা প্রোডাক্ট কিনলাম, সেই প্রোডাক্টটা আমি অন্য আরেকজনের কাছে বিক্রি করলাম, কিন্তু লাভে বিক্রি করলাম অ্যাট দ্য সেম টাইম, ঠিক আছে? তো ওইখানে যে লাভটা কিভাবে আমরা ক্যালকুলেশন করব, সেই ক্যালকুলেশনের জন্য আমার এই যে মেক এক্সপেন্স আইটেম বিলেবল, ঠিক আছে? তো অপশনটা আপাতত পক্ষে অফ থাকবে। তারপরে দেখেন ডিফল্ট বিল পেমেন্ট টার্ম, মানে আপনি কত দিনের মধ্যে টাকা পরিশোধ করবেন, বাই ডিফল্ট আপনি একটা সেট করে দিতে পারবেন। ঠিক একটু আগেই আমরা সেলস এর জন্য করছিলাম, এখানেও আপনি চাইলে 30 দিন দিয়ে রাখতে পারেন বাই ডিফল্ট, আপনি এটাকে পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন। আমরা এটাকে সেভ করে রাখবো। তারপরে আসেন পারচেজ অর্ডার। পারচেজ অর্ডারটা অন থাকবে, আর এখানে আর অন্য কোনো কিছু করার প্রয়োজন নাই। তারপরে আসেন টাইম সেটিং। আপনাদের প্র্যাকটিস করবেন হইতেছে ইউএস এর ডাটা দিয়ে, তাহলে ইউএস এর ফার্স্ট ওয়ার্কিং ডেজ কোনটা? মানডে না? তাহলে এখান থেকে চেঞ্জ করে দিবেন, পেন্সিল আইকনে গিয়ে মানডে সেট করে দিবেন। এরপরে আসেন টাইমশিট, এই দুটা অন থাকবে। টাইমশিট জিনিসটা কি? আপনার প্রতিষ্ঠানে যত ধরনের কর্মচারী থাকবে, তারা কত ঘন্টা কাজ করছে, কত ঘন্টা সার্ভিস প্রোভাইড করছে, সেই জিনিসগুলোকে ট্র্যাক করার জন্য আপনার টাইমশিট প্রয়োজন আছে। তো এই দুটা অপশনই আপনার অন থাকবে। এরপরে আসেন সব থেকে যে গুরুত্বপূর্ণ যে প্যানেলটা, সেটা হচ্ছে অ্যাডভান্স অপশন। দেখুন অ্যাডভান্স অপশনের মধ্যে এখানে অনেক কিছু কাজ আছে আমাদের। আমরা প্রথমে অ্যাকাউন্টিং এর মধ্যে আসি। প্রথমে বলছে ফার্স্ট মান্থ অফ দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার। কেউ আমাকে বলতে পারবেন ইউএস এর ফার্স্ট মান্থ অফ দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার কোনটা? অক্টোবর। আর ইউকে? বাংলাদেশে কি জুন টু জুলাই না? হ্যাঁ, মানে আর কি জুলাই থেকে শুরু হয়, জুনে গিয়ে শেষ হয়। বাইরের দেশে কি অক্টোবরে স্টার্ট হয়, সেপ্টেম্বরে গিয়ে শেষ হয় ইউএসএ। আর ইউকেটা হয় হচ্ছে এপ্রিল থেকে স্টার্ট হয়, মার্চে গিয়ে শেষ হয়।
এগুলা কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? যে দেশের কাজ করবেন এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তাহলে যেহেতু আমরা ইউএস এর প্র্যাকটিস করতেছি, তাহলে আমাদের ফার্স্ট মান্থ অফ দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার হবে অক্টোবর, তাই না? ফার্স্ট মান্থ অফ দ্য ট্যাক্স ইয়ার, তাহলে আমি ওই মাস থেকেই তো ট্যাক্স ক্যালকুলেশন করব। তাহলে আমরা এখানে রাখবো সেম অ্যাজ ফাইন্যান্সিয়াল ইয়ার। তারপরে অ্যাকাউন্টিং মেথড। এখন অ্যাকাউন্টিং মেথড দুইটা আছে, সেটা আমরা মোটামুটি সবাই জানি। একটা অ্যাক্রুয়াল, আরেকটা হইতেছে কি ক্যাশ বেসিস, তাই না? নগদান ভিত্তিক, আরেকটা কি বকেয়া ভিত্তিক। এখন সবাই আমরা কি করি, বকেয়া ভিত্তিক পদ্ধতি ব্যবহার করি, তাই না? নগদান ভিত্তিক প্রতিষ্ঠান তেমন একটা নাই। আচ্ছা, তারপরে এখানে বলা আছে ক্লোজ দ্য বুকস। জিনিসটা কি ক্লোজ দ্য বুকস? যদি আমি অন করি, এখানে দেখেন ক্লোজিং ডেট দেওয়া আছে, ক্লোজিং ডেট দেওয়া আছে। এখন এই অ্যাকাউন্টটা যে কোনো একজন ক্লায়েন্টের, অ্যালার্গেনের, তাই না? সে আমাদের মতো ফ্রিল্যান্সারদেরকে হায়ার করছে তার এই অ্যাকাউন্টে কাজ করার জন্য। তার এই অ্যাকাউন্টটা ধরে নিলাম 2-1 বছর আগের। এখন সে আমাকে ইনস্ট্যান্ট এই মাসে সে হায়ার করছে। এখন আমি যদি ইচ্ছাকৃতভাবে পূর্বের কোনো ডাটা চেঞ্জ করতে চাই, তখন কি হবে? প্রতিষ্ঠান একটা ক্ষতিগ্রস্ত হবে, তার যে কোনো একটা ডাটা মিসিং হয়ে যাবে, বা তার রিপোর্টিং এ কি হবে? প্রবলেম সৃষ্টি হবে। তো এটা থেকে সুরক্ষা পাওয়ার জন্য ক্লায়েন্ট কি করতে পারে? ক্লোজিং ডেট নামে একটা মানে আর কি লক সিস্টেম সে করে দিতে পারে। যদি সে এখানে একটা ডেট সেট করে দেয়, ধরেন জুন মাসের 1 তারিখ পর্যন্ত, তার মানে জুন মাসের 1 তারিখের আগ পর্যন্ত যত ডাটা আছে সেগুলাকে অন্য কেউ চেঞ্জ করতে পারবে না। এখানে দুইটা অপশন আছে, অ্যালাউ চেঞ্জেস আফটার ভিউইং এ ওয়ার্নিং, আরেকটা আছে অ্যালাউ চেঞ্জেস আফটার ভিউইং এ ওয়ার্নিং এন্ড এন্টারিং পাসওয়ার্ড। মানে এটা হচ্ছে যখনই চেঞ্জ করতে কেউ যাবে, সেখানে একটা ওয়ার্নিং দেখাবে, ওই ক্লায়েন্ট সে বুঝতে পারবে। তারপরে হচ্ছে অ্যালাউ চেঞ্জেস আফটার ভিউইং এ ওয়ার্নিং এন্ড এন্টারিং পাসওয়ার্ড। ক্লায়েন্ট চাইলে এখানে একটা পাসওয়ার্ড সেট করে দিতে পারে। এই যে এখানে ক্লিক করলে এই যে দেখেন একটা পাসওয়ার্ড সে কি সেট করে দিতে পারে। তো আপাতত পক্ষে আমার ক্লোজ দ্য বুকস এর প্রয়োজন নাই, আমি এটাকে অফ রাখলাম। আর এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা আপনাদের অনেক সময় হবে। আপনিও যখন কাজ করতেছেন, আপনার সফটওয়্যারের যে রোবট আছে সেও এট এ টাইম কাজ করতেছে। তো এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই। যখন হবে তখন ডান দিয়ে আপাতত পক্ষে বের হয়ে যাবেন, বের হয়ে গিয়ে একটু রিফ্রেশ করবেন, বা অনেক সময় লগ আউট করারও প্রয়োজন পড়তে পারে, লগ আউট করে আবার পুনরায় এসে জয়েন হবেন। আচ্ছা, তারপরে কোম্পানি টাইপ, যেটা আমরা কোম্পানি ক্রিয়েট করার সময় দিয়ে আসছিলাম, পার্টনারশিপ। তারপরে আসেন চার্ট অফ অ্যাকাউন্ট। অনেকে চার্ট অফ অ্যাকাউন্ট বললে বুঝে না, লেজার অ্যাকাউন্ট বললে তাদের ব্রেনে তাড়াতাড়ি কাজ করে। কারণ আমরা তো মানে আর কি একটু আপডেটেড হই নাই, এই জন্য চার্ট অফ অ্যাকাউন্ট অনেক সময় আমরা বুঝি না। সেটা হইতেছে লেজার অ্যাকাউন্ট, বিভিন্ন ধরনের যে লেজার অ্যাকাউন্ট গুলো আছে। এখন এইখানে কাজটা কি? এনেবল অ্যাকাউন্ট নাম্বার। যদি লেজার অ্যাকাউন্টের নাম্বার থাকে, তাহলে আমাদের জন্য কি খুঁজে পাইতে অনেক বেশি সুবিধা হয়। শুধু এই অপশনটা অন করলে কিন্তু ওই কলামটা আসবে না, এই যে আপনাকে এই বক্সে চেক মার্ক দিতে হবে, এই যে শো অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে? আর ডিসকাউন্ট অ্যাকাউন্ট কোথায় ক্যালকুলেশন হবে, সে অটোমেটিক নিয়ে নিছে ডিসকাউন্ট গিভেনে। তো আমরা এটাকে সেভ করে দিব। তারপরে আসেন ক্যাটাগরি। এই অপশনটা আমরা এখন অন করব না, আমি জিনিসটা বুঝিয়ে দিই। ট্র্যাক ক্লাস অ্যান্ড ট্র্যাক লোকেশন। ক্লাস কি এবং লোকেশনটা কি? দেখুন, আপনি যখন কোনো সুপার শপে যান, তখন সুপার শপে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ জিনিস থাকে না? কোথাও থাকে হচ্ছে মানে আর কি মেন্সদের জন্য, কোথাও থাকে উইমেন্সদের জন্য, কোথাও থাকে বেবিসদের জন্য, কোথাও থাকে হচ্ছে আপনার মানে আর কি ড্রাই ফ্রুট, কোথাও বিভিন্ন ক্যাটাগরির থাকে, তাই না? কোথাও থাকে কসমেটিক্স। এই যে ক্যাটাগরি গুলা, সেই ক্যাটাগরি ওয়াইজ যদি আপনি ট্র্যাকিং করতে চান, কোন ক্যাটাগরিতে কতটুকু লাভ হইতেছে, কোন ক্যাটাগরি আপনার বিজনেসটাকে স্মুথলি করতে পারতেছে, এই যে ট্র্যাকিং গুলা যদি করতে চান, তাহলে আপনি এখান থেকে ট্র্যাক ক্লাসেস অন করবেন। আর লোকেশনটা কি? এখন আপনার যে সুপার শপ গুলা, সেটা বিভিন্ন আউটলেটে বা বিভিন্ন জায়গায় থাকতে পারে। এখন আপনার বিভিন্ন জায়গা অনুযায়ী আপনার বিভিন্ন ইনফরমেশন জানার প্রয়োজন পড়তে পারে, ট্র্যাকিং করার প্রয়োজন পড়তে পারে। তো সেক্ষেত্রে আপনি ট্র্যাক লোকেশন অন করবেন। তো এটা আমরা আপাতত পক্ষে অফ রাখবো, পরবর্তীতে ইয়ে করব। এরপরে আসেন অটোমেশন। অটোমেশন, এইখানে প্রথমে বলা আছে প্রি ফিল ফর্মস উইথ প্রিভিয়াসলি এন্টার্ড কন্টেন্ট। এটা দ্বারা কি বোঝায়? প্রি-ফিল ফর্মস উইথ প্রিভিয়াসলি এন্টার্ড কন্টেন্ট মানে আপনি ধরেন কোন একটা ফর্ম ফিল আপ করতে গেছেন বা ইনভয়েস ফিল আপ করতে গেছেন ধরে নিলাম। এখন ইনভয়েসের আগের একটা ইনভয়েস করছেন,
সেই ইনভয়েসে সব লেখা রয়ে গেছে, তাহলে কি আপনার ডিলিট করতে এটা বিরক্ত লাগবে না? যে একবার ডিলিট করে নতুন করে আমি আবার করতে যাব। তো এই অপশনটা আপনাকে অফ রাখতে হবে। তারপরে অটোমেটিক্যালি ইনভয়েস আনবিল অ্যাক্টিভিটি, মানে অটোমেটিক্যালি ইনভয়েস হয়ে যাবে, এটাও আমি অফ রাখবো। অটোমেটিক্যালি অ্যাপ্লাই বিল পেমেন্ট, এটাও আমাদের অফ থাকবে, আমরা দেখে দেখে বিল পেমেন্ট করব। ঠিক আছে, অটোমেটিক্যালি বিল পে করব না, তাহলে এই অপশনগুলো অফ থাকবে। তারপর আসেন প্রজেক্ট। আপনার প্রতিষ্ঠান যদি বিভিন্ন ধরনের প্রজেক্টের কাজ করে থাকে তাহলে অপশনটা অন রাখবেন। এরপর আসেন ল্যাঙ্গুয়েজ, ইংলিশ। এরপর আসেন কারেন্সি, যেহেতু আমরা ইউএস এর কাজ করতেছি, ইউএস ডলার, তাই না? এরপর আসেন মাল্টি কারেন্সি। এই অপশনটা কি? মাল্টি কারেন্সি জিনিসটা বলতে বোঝায় যেখানে কারেন্সি হইতেছে দুইটা, একটা হইতেছে হোম কারেন্সি আর একটা কি ফরেন কারেন্সি। যদি আপনার কোনো ক্লায়েন্ট বেসিক্যালি ই কমার্স বা এলসি রিলেটেড বা বিদেশে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করে, তাদের কিন্তু কি বেশিরভাগ মাল্টি কারেন্সি তারা ইউজ করে। এখন সে মাল্টি কারেন্সি ইউজ করলে সেটার একটা গেইন অর লসের ব্যাপার আসে, এক্সচেঞ্জ রেটের ব্যাপার আসে, তাই না? সেই এক্সচেঞ্জ রেটের ব্যাপারগুলা একটু আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। কিন্তু এখানে একটা কন্ডিশন তারা দিয়ে রাখছে, ওয়ান্স ইউ হ্যাভ টার্ন অন মাল্টি কারেন্সি ইউ কান্ট টার্ন ইট অফ। যদি আপনি একবার এই অ্যাকাউন্টে মাল্টি কারেন্সি অন করে ফেলেন তাহলে আপনি আর সেটাকে বন্ধ করতে পারবেন না। আরেকটা বলছে প্রবলেম, ইউ কান্ট চেঞ্জ ইওর হোম কারেন্সি, আপনি হোম কারেন্সিও চেঞ্জ করতে পারবেন না। মানে আপনি যে এখন হোম কারেন্সি কি দিচ্ছেন, ইউএসডি, এটাকেও আপনি চেঞ্জ করতে পারবেন না। তো আমাদের যে ক্লাসে আসবে এটা তখন আমরা অন করব। আপাতত পক্ষে অফ থাক, এটাকে সেভ করে দিব, একটু রিলোড নিবে। আচ্ছা, তারপরে আসেন আদার প্রেফারেন্সের মধ্যে ডেটের ফরম্যাট। কেউ ইউএস এর ডেট ফরম্যাটটা জানেন? এই যে এখানে দিয়ে দিছি আমি, আপনি এখান থেকে ডেট ফরম্যাটটা ঠিক করে নেবেন। যদি ডেট ফরম্যাটও না ঠিক করেন তখন দেখা যাবে রিকনসিলিয়েশন বলেন বা অন্যান্য কাজ করতে গেলে সমস্যাটা প্রবলেম দেখা দেবে। কারেন্সি ফরম্যাট আগে চিহ্ন থাকবে তারপরে টাকা। তারপরে বলছে এখানে তিনটে সতর্কতামূলক আপনাকে জিনিস তারা দিছে, ওয়ার্ন মি ইফ ডুপ্লিকেট চেক নাম্বার ইজ ইউজড। যদি আপনি কোনো ডুপ্লিকেট চেক নাম্বার ব্যবহার করেন তাহলে সে আপনাকে ওয়ার্নিং দিবে। অবশ্যই এটা অন থাকবে, ওয়ার্ন মি ইফ আই এন্টার্ড এ বিল নাম্বার দ্যাট অলরেডি বিন ইউজড ফর দ্য সাপ্লায়ার। যদি সাপ্লায়ারের অলরেডি মানে আর কি সাপ্লায়ারের যে বিলটা আপনি ব্যবহার করবেন সেটার নাম্বারও যদি কি সেম ব্যবহার করেন তাহলেও সে আপনাকে ওয়ার্নিং দিবে। তারপর বলছে ওয়ার্ন মি ইফ ডুপ্লিকেট জার্নাল নাম্বার ইজ ইউজড, মানে যদি আপনি সেম জার্নাল নাম্বারে আবার ব্যবহার করতে চান তাহলে সে আপনাকে ওয়ার্নিং দিবে। তাহলে অবশ্যই তিনটা আমার জন্য ভালো, এই জন্য তিনটা অন রাখবো। আরেকটা বলছে সাইন মি আউট ইফ ইনঅ্যাক্টিভ ফর, মানে ধরেন আপনি অ্যাকাউন্টে প্রবেশ করছেন, করার পরে আপনি অন্যান্য ট্যাবে আপনি ইউটিউব চালাইছেন, কোনটাতে ফেসবুক চালাইতেছেন আপনার খুশি মতো, কোনটাতে আবার হোয়াটসঅ্যাপ চালাইতেছেন বা যে কোনো কোনো কিছু করতেছেন, 1 ঘন্টা হইলে অটোমেটিক্যালি এই অ্যাকাউন্ট লগ আউট হয়ে যাবে। 1 ঘন্টা হলে সে অটোমেটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে লগ আউট হয়ে যাবে। আপনাকে পরবর্তীতে আবার পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে, এটা সিকিউরিটি পারপাস। তো এটাকে আমরা সেভ করে দেব। তো আমরা গিয়ার আইকনের সব থেকে যে গুরুত্বপূর্ণ সেটিংসটা সেটা হচ্ছে অ্যাকাউন্টস এন্ড সেটিংস এর যে প্রত্যেকটা প্যানেল আছে সে প্রত্যেকটা প্যানেল সম্পর্কে জানার এবং বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে, আপনাদের যে বাড়ি কাজ থাকবে, এই যে প্রত্যেকটা প্যানেল যে আপনারা চেঞ্জ করছেন সে প্রতিটা জায়গার সুন্দর করে স্ক্রিনশট দিবেন। ঠিক আছে, প্রতিটা জায়গার স্ক্রিনশট দিবেন। এখন কোনোটা 2 পেজও হইতে পারে, সমস্যা নাই। ঠিক আছে, যেমন অ্যাডভান্সে তো আপনি 1 পেজে পুরোটাকে আনতে পারবেন, আপনার 2 পেজ লাগবেই। বুঝতে পারছি, কেউ কষ্ট করে আবার 1 পেজে নিয়ে যাওয়ার চেষ্টা করেন না, 2 পেজ যেভাবে আছে সেভাবে সুন্দর করে আপনারা অ্যাসাইনমেন্ট গুলা জমা দেবেন প্রত্যেকটা সেটিংসে। এরপরে আসেন আমাদের একটা কাজ আমরা দেখব, সেটা হচ্ছে গিয়ার আইকন থেকে কাস্টম ফ্রম স্টাইল, এটাতে একটু চলে যাব। আচ্ছা, এখন কাস্টম ফর্ম স্টাইলে আসার অর্থ হচ্ছে, দেখেন ডান পাশে নিউ স্টাইলের পাশে
তিনটা জিনিস তারা বলতেছে: ইনভয়েস, এস্টিমেট, সেলস রিসিপ্ট। আচ্ছা, আমরা যখন কোনো প্রতিষ্ঠানে কারো কাছ থেকে কোনো জিনিস কিনি বা বিক্রি করি, তার কি ইনভয়েস থাকতে পারে, তার বিল থাকতে পারে। এখন সেগুলা দেখতে এক এক রকম না? ডিজাইন গুলা কি ডিফারেন্ট না? একটার সাথে কি একটা মিলে? মিলে না। তো এখানেও কুইকবুকস আপনাকে সেই সুযোগটা দিছে যে ডিফারেন্ট স্টাইলে চেঞ্জ করা। তো আমি একটা চেঞ্জ করব, আপনারা বাকি দুইটা চেঞ্জ করবেন। সেম সেম ভাবে দেখেন, আমি নিউ স্টাইলের পাশে ড্রপ ডাউন থেকে কোথা থেকে গেলাম? গিয়ার আইকন থেকে কাস্টম ফ্রম স্টাইলে গেলাম। সেখান থেকে নিউ স্টাইলের পাশে ড্রপ ডাউন থেকে আমি চলে যাব ইনভয়েসে। দেখেন তিনটা অপশন: ডিজাইন, কন্টেন্ট, ইমেলস। তো আসেন সর্বপ্রথম ডিজাইন। আপনি এটার একটা নাম দিবেন, আপনার এই টেমপ্লেটের একটা নাম দিবেন। আমি দিলাম মাই টেমপ্লেট, মাই টেমপ্লেট। তারপরে বলছে ড্রাইভ উইথ এ টেমপ্লেট, এটা ক্লিক করবেন। এই যে দেখেন, বাম পাশে দেখবেন, ডান পাশে প্রিভিউ। দেখেন চেঞ্জ হচ্ছে কি? এই কয়টা ছাড়া আপনার চেঞ্জ করার কোনো অপশন নাই, তাই না? আমি আপাতত পক্ষে বোল্ডটাকে চয়েস করে নিলাম, হ্যাঁ। তারপর আসেন মেক লোগো এডিট। আমি এখানে কি লোগো দেখা যাচ্ছে? যাইতেছে না। আমি চাই লোগোটা দেখতে, এই যে শো লোগো, এই দেখছেন লোগো শো হয়ে গেছে। এখন এটা সাইজ আপনি কমাইতে বাড়াইতে পারেন, স্মল, মিডিয়াম, লার্জ। তারপরে প্লেসমেন্ট, এখন ডান পাশে কর্নারে আছে, আপনি মাঝখানে দিবেন না বাম পাশে দিবেন? আমি আপাতত পক্ষে ডান পাশে কর্নারে দিলাম, ঠিক আছে। তারপর আসেন স্প্ল্যাশ অন সেম কালার। এই যে কালারটা দেখা যাইতেছে, এই কালারটাও আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন কালারটা কি চেঞ্জ হয়ে যাচ্ছে না? প্রতিটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি আপাতত পক্ষে এই কালারটা চুজ করলাম। তারপরে আসেন ফ্রন্ট। এই চার ধরনের ফ্রন্ট এখানে অ্যাভেলেবেল। চার ধরনের ফ্রন্ট আমি আপাতত পক্ষে টাইমস নিউ রোমান দিলাম। ফ্রন্টের সাইজ 8, 10, 12। 12 দিলে একটু বড় দেখা যাবে, 10 দিলে মিডিয়াম, 8 দিলে আরো ছোট দেখা যাবে। তারপরে অ্যাড টু ইএফটি ডিটেইলস, এটা ক্লিক করলেই সে ডিজাইনে নিয়ে চলে যাবে। আচ্ছা, তারপরে আসেন হোয়েন প্রিন্ট। আপনি যখন প্রিন্ট করতে যাবেন, অনেকে মানে আর কি আগেকার সিস্টেম অনুযায়ী তারা প্রিন্টের মাপ ভালো জানে। তারা এখান থেকে মানে আর কি উপরে, নিচে, বামে এবং ডানে কত হবে সে প্রিন্টের সাইজটা সে দিয়ে দিতে পারে। আর না জানলে কোনো সমস্যা নেই ভাই, সে অটোমেটিক্যালি থাকবে। তারপরে আসেন ডিজাইন প্যানেল কমপ্লিট। এরপর আসেন কন্টেন্ট। কিন্তু কন্টেন্ট তো খালি, আপনাকে সিলেক্ট করতে হবে। দেখেন এটাকে আমি সিলেক্ট করে, এটাকে বলা হয় হেডার প্যানেল। হেডার প্যানেলে কি কি দেখা যাচ্ছে? নাম দেখা যাচ্ছে, টেলিফোন নাম্বার, ইমেইল, ওয়েবসাইট, তাই না? এখন আপনি চাচ্ছেন ইমেইলটা দেখাবো না, আমি জাস্ট আনচেক করে দেন, ইমেল চলে গেছে। তারপরে ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটটাকে আনচেক করে দেন, ওয়েবসাইট চলে গেছে। মানে আপনি যা যা দেখাতে চাচ্ছেন সে এই জিনিসটা এখানে শো করবে। এরপর আসেন ডান পাশে, এখানে কি ইনভয়েসের ক্ষেত্রে ইনভয়েস শো করবে, নাম্বার, এই যে ইনভয়েসের নাম্বারটা এখানে দেখাইতেছে। তারপরে হইতেছে ডিসপ্লেতে শিপিং, টার্মস, ডিউ ডেট এবং পেমেন্ট মেথড। এই যে ডেট, টার্মস এবং ডিউ ডেট, এই জিনিসগুলো আমরা শো করব। তারপরে আসেন মাঝখানে, এটাকে বলা হয় টেবিল প্যানেল। টেবিলে প্রথম অংশে থাকে ডেট, তারপরে থাকে হইতেছে আপনার কি কি আইটেম, সে আইটেমের নাম থাকে, তারপর একটা ডেসক্রিপশন, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। আপনি চাইলে আপনার মতো করে আপনি চেঞ্জ করতে পারেন। আপনি ডেসক্রিপশন দেখাতে যাচ্ছেন না, এই যে চলে যাবে সে, বা দেখাতে চাইলে সেভাবে দেখবে, ঠিক আছে। তারপর আপনি চাচ্ছেন এসকিউ নাম্বার দেখাতে, এসকিউ নাম্বারে ক্লিক করেন, এসকিউ নাম্বার শো হয়ে যাবে। আচ্ছা, এটা তো এনেবল হবে না, এখন একটু পরে। আচ্ছা, এরপর আসেন লাস্ট প্যানেলটা। লাস্টটাকে বলা হয় ফুটার। এই ফুটার প্যানেলে কি কি জিনিস দেখতে পাইতেছি? আমি ডিসকাউন্ট অপশন দেখতে পাচ্ছি, ডিপোজিট, যেটা আমি অপশনটাকে অন করে আসছি। ডিসকাউন্ট, ডিপোজিট, এই অপশনটাকে কি আমি অন করে নিয়ে আসছিলাম। এখন আপনি চাইলে অনেক সময় মেসেজ লিখতে পারেন কাস্টমারের জন্য। এই অংশটাতে মেসেজ লিখতে পারেন যে আপনার যে মানে আর কি যদি প্রোডাক্টে কোনো ডিফেক্ট থাকে, তাহলে আপনি 2 দিন বা 1 মাসের মধ্যে সেটাকে ফেরত দিতে হবে, এরকম মেসেজ লেখা থাকে না? ধরেন আমি একটা মেসেজ লিখলাম, if goods are defective, must
বিল রিটার্ন উইথিন 1 মান্থ। মানে যদি প্রোডাক্ট ডিফেক্ট হয় তাহলে অবশ্যই সেটা 1 মাসের মধ্যে রিটার্ন করতে হবে। এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে, আমি চাইতেছি একটু লেখাটা বড় করে দেবো, যে 12 করে দিই, যে দেখেন, দেখছেন লেখাটা এখানে শো করতেছে। তারপর নিচের অংশে অনেক সময় লেখা থাকে না, যে গ্রিটিংস জাতীয় কিছু লেখা থাকে, যে আমাকে মানে আর কি চুজ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বা থ্যাংক ইউ, আবার আসবেন, এরকম কিছু লেখা থাকে। আমি লিখলাম থ্যাঙ্কস, থ্যাঙ্কস ফর কামিং। ওকে, তাহলে আমি এই লেখাটাকে দিব হইতেছে 12। দেখেন এই লেখাটা একটু বড় হয়ে গেছে, এই লেখাটাকে আমি সেন্টারে রাখতে চাই, সেন্টারে। তাহলে এটা গেল আমার প্রথমে হেডার প্যানেল, তারপরে হইতেছে টেবিল প্যানেল, আর একটা হইতেছে ফুটার প্যানেল। এরপর আসেন ইমেইল। আমরা ওই যে ইমেল, একটা আপনার কাস্টমার বা সাপ্লায়ারের কাছে ইমেলটা এইভাবে যাবে, এই যে লোগো থাকবে উপরে, তার ডিউ অ্যামাউন্ট বা এরকম থাকবে। এই যে দেখেন থার্ড ব্র্যাকেটের মধ্যে এখানে বলে দিছে তারা কাস্টমার ফুল নেম। যখন আপনি যে কাস্টমারকে পাঠাবেন সেই কাস্টমারের নাম সফটওয়্যার অনুযায়ী সেটা বসে যাবে। তারপরে এই যে বিল, এই যে তার টার্মস, এই যে তার বিস্তারিত জিনিসগুলা দিয়ে তার কাছে কি একটা ইমেল যাবে। ঠিক আছে, আপনি চাইলে ইমেলের লেখাটা চেঞ্জ করতে পারেন। এই যে ইমেলে যে লেখাটা এখানে আছে না, এই লেখাটাকে এই যে বাম পাশের এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারেন। ঠিক আছে, ওকে, তাহলে এই পর্যন্ত সব ঠিক আছে। তাহলে আমরা ডাতে বের হয়ে যাব। এখন আমি যে এত সুন্দর করে সাজালাম, জিনিসটা দেখতে কেমন একটু দেখতে হবে না? এই যে মাই টেমপ্লেটের পাশে ড্রপ ডাউন থেকে প্রিভিউ পিডিএফ, এই যে দেখেন আমি যে সাজাইছি, এই যে জিনিসটা দেখতে কি এরকম দেখা যাচ্ছে, আগের থেকে ভালো দেখা যাচ্ছে না? একটু মনে হইতেছে ওয়েল অর্গানাইজড নাকি? লোগো আছে, ডিটেলস আছে, ইনভয়েসের নাম্বার, ডেট, টার্মস, জিনিসগুলো সব বিস্তারিত ব্যাখ্যা সহ দেওয়া আছে। তো এইভাবে করে আপনারা কি করতে পারেন, ইনভয়েসকে কাস্টমাইজেশন করতে পারেন। এখন কাস্টমাইজেশন করলে তো হবে না, আপনার তো প্রতিটা ইনভয়েস এইভাবে প্রিন্ট করতে হবে, তাই না? আপনি ডিজাইন কেন করছেন? অবশ্যই এই ডিজাইনে আপনি প্রতিটা ইনভয়েস প্রিন্ট করবেন। এমন না যে এই ডিজাইনই সর্বশেষ ডিজাইন, আপনি চাইলে আরো ডিজাইন করতে পারেন। তো আমি আপাতত পক্ষে এটাকে ডিফল্ট করে রাখবো, মানে আমার বলা লাগবে না, আমি যখন প্রিন্ট আউট করতে যাব তখন এইভাবেই প্রত্যেকটা জিনিস কি হয়ে যাবে, প্রিন্ট হয়ে যাবে। আর আপনারা পাশে এই যে দুইটা জিনিস আছে, এস্টিমেট এবং সেলস রিসিপ্ট, সেম ভাবেই আপনারা কমপ্লিট করবেন। ওকে, তাহলে আমরা কোম্পানি সেটিংস দেখলাম, তারপরে হচ্ছে সেলস সেটিংস, এক্সপেন্স সেটিংস, টাইম সেটিংস এবং কাস্টমাইজ ইনভয়েস দেখলাম। এবার আসেন প্যাকেজ আপগ্রেড এবং ডাউনগ্রেড। প্যাকেজ আপগ্রেড এবং ডাউনগ্রেড, আমরা কুইক বুকস এর কোন প্যাকেজ ব্যবহার করতেছি? প্লাস ব্যবহার করতেছি। এখন প্লাসের উপরেও তো কিছু আছে অ্যাডভান্স, তাই না? প্লাসের নিচেও তো কোনো প্যাকেজ আছে, এন্ড এগুলো কোথায় দেখতে পাবো? এই যে গিয়ার আইকন থেকে সাবস্ক্রিপশন এন্ড বিলিং অপশনে গেলে পাবো। এখানে দেখেন কুইক বুকস প্লাস, আমি এখান থেকে আপগ্রেড করতে চাই। মানে আপনার ক্লায়েন্টের কাজের পরিধি অনেক বেড়ে গেছে কোনো কারণে, ক্লায়েন্ট চাচ্ছে যে আমি প্লাসে থাকবো না, আমার আরো কিছু সুযোগ সুবিধার প্রয়োজন। ওই যে আমরা প্রাইসিং এর সময় দেখলাম না, অনেক সুযোগ সুবিধাগুলো নিচে দেওয়া আছে, এই যে, এই যে সুযোগ সুবিধাগুলো তারা এখানে বিস্তারিত, এগুলো কিন্তু ক্লায়েন্ট আপনার কাছে জানতে চাইবে। অনেক সময় নতুন ক্লায়েন্ট আসলে সে তার ক্রাইটেরিয়া গুলো বলবে, সেই অনুযায়ী আপনাকে সাজেস্ট করতে হবে অ্যাজ এ বুক কিপার অর অ্যাকাউন্টেন্ট হিসেবে যে কোন প্যাকেজটা তার জন্য ভালো। অবশ্যই চাইবেন যে আপনার ক্লায়েন্ট যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। তো সাবস্ক্রিপশন এন্ড বিলিং থেকে আমি আপগ্রেড করতে চাই, তাহলে আপগ্রেড ইওর প্ল্যানে চলে গেলাম। এই যে দেখেন আমি এখন আসি কোথায়, প্লাসে আসি না? এখন আমি সেখান থেকে অ্যাডভান্সে চলে যাব। দেখেন অ্যাডভান্সে গেলে এই যে নিচের যে গ্রিন সিগন্যাল গুলা, এগুলা কি আমি বেশি পাবো না যদি প্লাস থেকে অ্যাডভান্সে চলে যাই? দেখেন এখানে সাপোর্ট 3 অ্যাকাউন্টেন্ট সিট, মানে প্লাসে 2 জন অ্যাকাউন্টেন্ট এট এ টাইম সাপোর্ট দিতে পারবে, আর অ্যাডভান্সে গেলে কয়জন? 3 জন দিতে পারবে। তারপর প্লাসে
মানে আর কি 5 জনকে আমি অ্যাক্সেস দিতে পারবো, ফুল অ্যাক্সেস ইউজার। আর এখানে অ্যাডভান্স আমি 25 জনকে অ্যাক্সেস দিতে পারবো। তারপরে আরো অনেক ফ্যাসিলিটি আমি এখানে পাবো। তাহলে আমি চুজ প্ল্যানে চলে গেলাম। যাওয়ার পরে আপনারা এই অংশের স্ক্রিনশট দিবেন, আমি তাহলে বুঝতে পারবো যে আপনারা আপগ্রেড করছেন। তারপরে দেখেন ওয়েলকাম টু কুইকবুকস অ্যাডভান্স, গেট স্টার্টেড। বাম পাশে নেভিগেশন প্যানেলটাতে কি কোনো চেঞ্জেস দেখতে পাচ্ছেন? হ্যাঁ, নাকি আগের মতোই? হ্যাঁ, এই যে অ্যাডভান্স অ্যাকাউন্টিং আসছে, তারপরে প্লাস নিউতে কিছু দুই একটা জিনিস চেঞ্জ হয়েছে। এখানে দেখলে বুঝতে পারবেন, গিয়ার আইকনে দেখেন অনেক কিছু আসে না? হ্যাঁ, যেগুলো কি প্লাসেই আমাকে ফ্যাসিলিটি দিত না, কিন্তু অ্যাডভান্সে ফ্যাসিলিটি গুলা দিবে। সবথেকে বড় জিনিস এই দেখেন অ্যাডভান্স অ্যাকাউন্টিং, যেটা প্লাসের ক্ষেত্রে আসে না। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা প্যাকেজ আপগ্রেড করা শিখলাম। এবার আসেন প্যাকেজটাকে ডাউনগ্রেড, মানে আবার অ্যাডভান্স থেকে আমি ক্লাসে যাব বা যে কোনো একটা অপশনে যাব। আমার ক্লায়েন্ট বলছে সে এত টাকা এফোর্ড করতে পারবে না, কারণ অ্যাডভান্সের খরচ কি বেশি, কিন্তু এই যে দেখেন $235, এখন তো অফার চলতেছে এই জন্য $23.50। এটা কিন্তু প্রতি মাসে, এই যে অবলিক MO মানে পার মান্থ। আর প্লাসের খরচ হইতেছে কত, $99, এসেনশিয়ালে 65, সিম্পল স্টার্টে 35। ওকে, তাহলে আমরা গিয়ার আইকন থেকে যাব আবার সাবস্ক্রিপশন এন্ড বিলিং। এখান থেকে দেখেন ডাউনগ্রেড ইওর প্ল্যান। দেখেন এখন আমি আছি কোথায়, অ্যাডভান্সে। অ্যাডভান্স থেকে আমাকে কয়টা জায়গায় যেতে পারবো, প্লাসে, এসেনশিয়ালে, সিম্পল স্টার্টে, যে কোনোটাতে আমি কি যেতে পারবো, তাই না? এটার খরচ নতুন করে রেট কত হবে তারা সেটাও বলে দিছে। তাহলে আমি আপাততপক্ষে প্লাসে ফিরে যাব। এই যে প্লাসে যদি চলে যাই, তাহলে আমি এই যে সুযোগগুলা আছে সেই সুযোগগুলো আমি হারাই ফেলবো। ঠিক আছে, তো এগুলাকে মেনেই আমি সামনের দিকে অগ্রসর হব। কন্টিনিউ। তারপরে চেঞ্জ প্ল্যান, এই জায়গার আরেকটা স্ক্রিনশট দিবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনি একবার আপগ্রেড করছেন, তারপরে আবার কি ডাউনগ্রেড করছেন। ঠিক আছে, অ্যাসাইনমেন্টে এই দুইটা স্ক্রিনশট আপনারা দিবেন আপগ্রেড এবং ডাউনগ্রেডের ক্ষেত্রে। গেট স্টার্টেড। ওকে, তাহলে আমরা আবার ফেরত চলে আসছি ক্লাসে, তাই না? তো এইভাবে করে আপনারা এই পার্টের অ্যাসাইনমেন্ট গুলো দিবেন। তাহলে প্রথমে অ্যাসাইনমেন্টটা জমা দিবেন হচ্ছে কি, আপনাদের এই যে টপিক আছে টপিকগুলো আমি অবশ্যই লিখে দিব। এই যে প্রত্যেকটা কোম্পানি সেটিংস, প্যাকেজ আপগ্রেড ডাউনগ্রেডের কি দিবেন সেটাও বলে দিছি। সেল সেটিংস, এক্সপেন্স সেটিং, টাইম সেটিংস, এ প্রত্যেকটার কি জায়গার স্ক্রিনশট গুলো আমাকে দিবেন, তাহলে আমি বুঝতে পারবো। তারপরে যে এই যে ইনভয়েস করলেন না, একটু আগে যে ইনভয়েসটা করছেন কোথা থেকে করছেন মনে আছে? গ্যার আইকন থেকে কাস্টম ফ্রম স্টাইল, সেখানে গিয়ে ইনভয়েসটা করছেন। সেই ইনভয়েসটাকে ডাউনলোড করে নেবেন। এই যে পাশে ড্রপ ডাউন মেনু থেকে ক্লিক করলে কি প্রিভিউ আসে, এই প্রিভিউ থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ডিভাইসে ডাউনলোড করে নিয়ে এগুলা সাবমিট করবেন। শুধু ইনভয়েস আমি এখানে করে দেখাইছি, তারপর বাকি দুটো করবেন এস্টিমেট এবং সেলস রিসিপ্ট সিমিলার ভাবে। আচ্ছা, তো এখন আমরা আমাদের যে আজকে যে লাস্ট টপিকটা দেখব সেটা হচ্ছে ট্যাক্স সেটিংস। ঠিক আছে, এখন ট্যাক্সের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে আপনার এক এক দেশের ক্লায়েন্টের কাজ করবেন, সব থেকে বেশি কাজ করবেন হইতেছে USA, UK, কানাডা, অস্ট্রেলিয়া, এইসব প্রতিষ্ঠানের কাজগুলা বেশি করবেন। তো এই সব প্রতিষ্ঠান, এইসব দেশের বিভিন্ন ধরনের ট্যাক্স রেট আছে, সেই ট্যাক্স রেট গুলো আপনারা গুগলে গেলেই জানতে পারবেন। USA এর ডিফারেন্ট ট্যাক্স রেট, UK ট্যাক্স রেট, তারপরে তো কানাডা, অস্ট্রেলিয়া, এদের ট্যাক্স রেট গুলো আপনারা জানতে পারবেন। তো
আপনার ক্লায়েন্ট আপনাকে তো অবশ্যই বলে দিবে, সে যখন সেট আপ করতে যাবে সে বলে দিবে। আমরা একটু ট্যাক্স প্যানেলটাকে একটু দেখার চেষ্টা করি। ট্যাক্স প্যানেলটা একটু দেখার চেষ্টা করি। প্রথমে এখানে বলছে যে একটা ভিডিও তারা দিছে, সি হাউ ইট ওয়ার্কস। আচ্ছা, এখন ট্যাক্সের ক্ষেত্রে আমাদের বাংলাদেশে ট্যাক্সটা হয় হচ্ছে যদি আমরা আমাদের নিজেদের পার্সোনাল ইনকামের উপর ট্যাক্স দিই, সেটা হয় ইনকাম ট্যাক্স। তারপরে প্রোডাক্ট এবং সার্ভিসের উপরে যদি ট্যাক্স দিই সেটা ভ্যাট, তাই না? দুইটাকে আলাদা আলাদা ক্যাটাগরিতে ক্লাসিফিকেশন করা হয়েছে, কিন্তু বাইরের দেশে মানে আর কি ভ্যাট বা ট্যাক্স বলতে একই জিনিসটাকে সিমিলারিটি তারা রাখছে। ঠিক আছে? এখন অনেক সময় দেখবেন যে ট্যাক্স অবলিক ভ্যাট লেখা আছে, তো এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই। বা আবার অনেক সময় দেখবেন জিএসটি লেখা আছে, ঠিক আছে, মানে গুড সার্ভিস ট্যাক্স। তো এই জিনিসগুলো একেবারে সেম। আর ওয়ার্ল্ডের মধ্যে একমাত্র কুইক বুক সি হচ্ছে মানে আর কি অথরাইজ, যারা হচ্ছে সরাসরি মানে সফটওয়্যার থেকে মানে আপনার ট্যাক্সের যে অনলাইন প্রসেস, আমাদের বাংলাদেশে যেমন নতুন করে শুরু হয়েছে ট্যাক্সের প্রসেসিং গুলা, কিন্তু কুইক বুক সরাসরি কি করতে পারে, সরাসরি ভ্যাট বলেন বা ট্যাক্সের যে রেজিস্ট্রেশন আছে, ওই যে আমরা যখন সেটিংস করতে গেছিলাম তখন সেই সেটিংস এর মধ্যে তারা কিন্তু ভ্যাট নাম্বারটা যখন আমি দিছিলাম তখন কিন্তু নেয় নাই। কেন নেয় নাই? তারা অনলাইনে ভেরিফিকেশন করে, অনলাইনে ভেরিফিকেশন করে তারা কানেক্টেড করে ফেলে। মানে আপনি যে ভ্যাট কত দিবেন না দিবেন, রেট কত বাড়তেছে কমতেছে, কোন প্রোডাক্টের জন্য কতটুকু মানে আর কি রেটের প্রয়োজন, সব কিন্তু সে অটোমেটিক্যালি মানে আর কি অনলাইন থেকে সে কি করে ফেলবে, গভর্নমেন্টের সাথে কানেক্টেড থেকে সেই জিনিসগুলোকে সে কাজ করে ফেলবে বা জেনারেট করে ফেলবে। তো এখন আমরা এইখান থেকে এই প্যানেলটা থেকে আসলে বের হইতে পারতেছি না। এই জন্য আমরা কি করবো, একটা ডামি ট্যাক্স সেট করবো, মানে এই প্যানেলটাকে সরায় আমাদের যে অ্যাকচুয়াল প্যানেলটা আসবে ট্যাক্সের জন্য, মানে যেখানে আমরা ট্যাক্সের কাজ করব, ট্যাক্স ফাইলিং করব, ট্যাক্সের রিটার্ন জমা দিব, এই প্যানেলটাকে আনার জন্য আগে আমাকে এই প্যানেলটা সরাইতে হবে। তো এটার জন্য আমরা আপাতত পক্ষে একটা ডামি একটা ট্যাক্স সেট আপ করবো। এটার কাজ করব না, এটা জাস্ট ডামি হিসেবে থাকবে। ট্যাক্সের নাম দিলাম আপাতত পক্ষে ট্যাক্স অবলিক ভ্যাট, ভ্যাট। আর যখনই কোনো ট্যাক্সের নাম দেওয়া হয় তখনই বাইরের সিস্টেম অনুযায়ী সে নামে একটা এজেন্সি হয়ে যায়। ঠিক আছে, সেই নামে একটা এজেন্সি ক্রিয়েট হয়ে যায়, সেই এজেন্সি দিয়েই সে টাকাগুলা মানে আর কি যদি ট্যাক্স দিতে হয় সে এজেন্সি থেকে দেওয়া হবে, ট্যাক্স যদি পায় সে এজেন্সি থেকেই তারা পেয়ে যাবে। তারপরে আসেন বিজনেস আইডি দরকার নাই, কারেন্ট ট্যাক্স পিরিয়ড অক্টোবর, ফাইলিং ফ্রিকোয়েন্সি মানে কতদিন পর পর নেওয়া হয়, কোয়ার্টারলি বেসিসে বাইরের দেশে। আর রিপোর্টিং মেথড ক্যাশ। আচ্ছা, সেলস এটা আপাতত পক্ষে আমি যে কোনো একটা দিয়ে সেভ করি, হ্যাঁ, যেহেতু দামি করতেছি এটা নিয়ে আমার এত টেনশনের কিছু নাই। পারচেস ট্যাক্স রিক্লেমেবল, এই যে দেখেন এটা সরে গেছে না, এটাকে আমি কেটে দিলাম, এখন ওকে দিব। আমি একটু রিলোড দিয়ে নিব। দেখেন এখন আমার বেসিক্যালি অ্যাকচুয়ালি আমার ট্যাক্সের প্যানেলটা চলে আসছে, যেখান থেকে আমরা এই যে দেখেন প্রিপেয়ার রিটার্ন, ফাইলিং করা, ট্যাক্সের এই যে ক্যালকুলেশন প্লাস মাইনাস হিসাব করে কত অ্যাডজাস্টমেন্ট হয়ে কত ব্যালেন্স থাকবে, সেই যে হিসাবটা সেটা আমরা এখানে দেখতে পাবো। আমরা যদি ওই প্যানেলটা না সরাইতাম তাহলে আমরা কিন্তু এই প্যানেলটা দেখতে পেতাম। ঠিক আছে, ওকে। তো এখন আসেন আমরা আপনাদের ট্যাক্সটা অ্যাড করানো শেখানোর জন্য আমি এখানে তিনটা ট্যাক্স রেট আমি দিয়েছি আপনাদের সাথে। সেলস ট্যাক্স 10%, পারচেস ট্যাক্স 8%, আর জিরো রেটেড ট্যাক্স। ঠিক আছে, তিনটা কিভাবে আমরা অ্যাড করতে পারি এই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করব। তো আমরা সর্বপ্রথম চলে যাব অ্যাড ট্যাক্সে। দেখেন এখানে ট্যাক্স হচ্ছে তিন ক্যাটাগরির। প্রথম থেকে আমি যদি একটু ছোট করে সংক্ষেপে আলোচনা করি, কাস্টম ট্যাক্স হইতেছে নতুন করে যদি কোনো ট্যাক্স রেট অ্যাড করতে হয়, নতুন করে, বারবার বলতেছি নতুন করে যদি কোনো ট্যাক্স রেট অ্যাড করতে হয় তখন আমরা সেক্ষেত্রে ব্যবহার করব কাস্টম ট্যাক্স। তারপর গ্রুপ ট্যাক্স কি, কোন একটা প্রোডাক্টের উপরে যদি মাল্টিপল ট্যাক্স ধরতে হয়, কোন একটা প্রোডাক্টের উপরে মাল্টিপল ট্যাক্স যদি একসাথে ধরতে হয় সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো কি গ্রুপ ট্যাক্স। আর ট্যাক্স রেটটা কখন, মানে যে ট্যাক্স রেটটা আছে, ঠিক আছে, যে ট্যাক্স রেটটা আছে ধরেন সেলস ট্যাক্স আছে হচ্ছে 20%, তার ভিতরে আপনি লোকালি আরো একটা ট্যাক্স রেট অ্যাড করতে চাচ্ছেন তখন সেটাকে বলবেন ট্যাক্স রেটের মাধ্যমে করতে হবে। তো আমরা যেহেতু নতুন ট্যাক্স রেট অ্যাড করবো আমরা চলে যাব কি কাস্টম ট্যাক্স। তাহলে সর্বপ্রথম ট্যাক্সের নাম দিব সেলস ট্যাক্স,
সেলস ট্যাক্স, ডেসক্রিপশন দিয়ে দিলাম, তারপর ট্যাক্স এজেন্সি, এরপর কারেন্ট ট্যাক্স পিরিয়ড কত থেকে হবে, অক্টোবর থেকে স্টার্টিং হবে না, ফ্রিকোয়েন্সি কোয়ার্টারলি বেসিসে ফাইলিং হবে, রিপোর্টিং মেথড হবে ক্যাশ, তারপরে কত পার্সেন্ট, 10%, তাই না? সেলস ট্যাক্স 10%, তারপরে পারচেস ট্যাক্স। দেখেন এইখানে একটু খেয়াল করেন, আমি এইখানে একটু টেকনিক অবলম্বন করব। ভাই যখন আমি 10% অ্যাড করতেছি সেলসের সময়, তাহলে আমি যখন সেলস রিলেটেড কোনো ফর্ম ইউজ করব, তখন সেক্ষেত্রে আমার 10% দেখা যাবে, তাই তো? আচ্ছা, ধরেন কোনো কারণে আমি পারচেজ রিলেটেড কোনো ফর্ম, কোনো এক্সপেন্স, কোনো বিল, ঠিক আছে, বা কোনো পারচেজ অর্ডার করতে যাব, তখনও ধরেন কোনো না কোনো কারণে আমার 10% প্রয়োজন হবে, হইতে পারে, তাই না? অস্বাভাবিক কিছু নাও এখন হইতে পারে, তখন এই জন্য আমি কি করি, আমিও পারচেজ ট্যাক্সের মধ্যে 10% দিয়ে রাখবো, ঠিক আছে? পারচেজ ট্যাক্সের মধ্যে কি সিমিলার 10% দিয়ে রাখবো, যদি কোনো সময় আমার প্রয়োজন পড়ে তখন আমি যাতে ব্যবহার করতে পারি, আমাকে এসে আবার যাতে নতুন করে অ্যাড করার না লাগে। তারপরে বলছি যে পারচেজ ট্যাক্স ইজ রিক্লেমেবল। পারচেজ ট্যাক্স কি রিক্লেমেবল, বলার অর্থ হচ্ছে যদি কোনো সময় আমি কোনো জিনিস ক্রয়ের ক্ষেত্রে বেশি ট্যাক্স দিয়ে ফেলি, সেক্ষেত্রে আমার যে রিফান্ডটা আসবে সেটা যাতে অটোমেটিক্যালি ক্যালকুলেটেড হয়ে যায়, আমাকে যাতে ম্যানুয়ালি ক্যালকুলেশন করতে না হয়, সেটা এই জন্য আমরা এখানে সেভ করে দিলাম। তাহলে দেখেন আমি যদি একটা ইনভয়েসে যাই, দেখেন আমার ট্যাক্সের অ্যাড হয়েছে কিনা আমি দেখতে পাবো। আমি একটা ইনভয়েস ওপেন করি, এখানে ট্যাক্স প্যানেলে যাই, দেখেন এই যে সেলস ট্যাক্স আসছে না 10%। তারপরে আবার যেহেতু সিমিলার ট্যাক্স রেট আমি একটা অ্যাড করছিলাম, তাহলে আমি একটা এক্সপেন্স করতে যাই, এখানে আমি ট্যাক্স রেটটাকে একটু ওপেন করি, এই দেখেন সেলস ট্যাক্স কি 10% আসছে না? তাহলে দুই জায়গায় আমি কি করলাম, যাতে আমার কাজটাকে আমি একটু কমে রাখলাম, স্মুথ করে রাখলাম, ঠিক আছে? ট্যাক্সটা আমি সেম নামে আমি দুই জায়গায় অ্যাড করে রাখলাম, কোনো সমস্যা নেই। তারপরে আসেন, এবার আমি আবার নতুন করে কাস্টম ট্যাক্স অ্যাড করতে চাই, পারচেস ট্যাক্স, ওকে। তারপরে কারেন্ট ট্যাক্স পিরিয়ড অক্টোবর, ফাইলিং ফ্রিকোয়েন্সি কোয়ার্টারলি বেসিস, তারপরে হচ্ছে ক্যাশ, এবার কত পার্সেন্ট, 8% না? 8%। ঠিক একইভাবে পারচেজের ক্ষেত্রে আমি ধরে রাখবো, তাহলে কি হবে, আমার দুই জায়গায় আমি 8%টা পাবো। পারচেজ ট্যাক্স ইজ রিক্লেমেবল। আচ্ছা, এখন আমি আবার যদি একটু ইনভয়েসে খেয়াল করি যে আমার 8% অ্যাড হয়েছে কিনা, এটা আমি ইনভয়েসে চলে যাই, ইনভয়েসে যাওয়ার পরে ট্যাক্স প্যানেল থেকে এই যে পারচেজ ট্যাক্স 8% এখানে অ্যাড হয়ে গেছে। তারপরে আমি আবার যে কোনো একটা এক্সপেন্সে যাই, এই যে 8%, ঠিক আছে? তারপরে আসেন আমার আরেকটা ট্যাক্স অ্যাড করতে হবে, সেটা কি জিরো রেটেড ট্যাক্স। কাস্টম ট্যাক্সে যাব, জিরো রেটেড ট্যাক্স, ওকে। ট্যাক্স পিরিয়ড হচ্ছে অক্টোবর, ফাইলিং ফ্রিকোয়েন্সি কোয়ার্টারলি, রিপোর্টিং মেথড ক্যাশ, কত পার্সেন্ট, 0%, তাই না? পার্চেজের উপরেও 0%, পারচেজ ট্যাক্স রিক্লেমেবল। এবার আরেকবার একটু আমি চেক করে আসি, যে কোনো একটা ইনভয়েসে যাই, ট্যাক্স এই যে দেখেন জিরো রেটেড ট্যাক্স 0% আসছে সেলস রিলেটেড ফর্মে। আর এবার আমি একটু সাপ্লাই রিলেটেড ফর্মে যদি যাই, জিরো রেটেড ট্যাক্স আসছে। তাহলে আপনারা কি আমার ট্যাক্সে অ্যাড করার উদ্দেশ্যটা বুঝতে পারছেন, যে আমি সেম রেটটাই
যাতে সেম পার্সেন্টেজটা যাতে দুই ভাবে ব্যবহার করতে পারি, সেজন্য আমি একসাথে অ্যাড করে নিলাম। যদি কোনো কারণে দরকার হয় ব্যবহার করব, না দরকার হলে তো যদি অন্য পার্সেন্টেজ হয় তখন তো আমাকে চেঞ্জ করে ইউজ করতেই হবে। যাতে এই কাজটা কমায় রাখলাম কেন, যাতে সিমিলার পার্সেন্টেজ যাতে আমার কি হয় দুই জায়গায় আমি ইউজ করতে পারি, সেজন্য আমি এই কাজটা করলাম। ঠিক আছে। এই রেট গুলা আপনি বলছি যে আপনি যে দেশের ক্লায়েন্টের কাজ করবেন সেই দেশের ক্লায়েন্টের যে ট্যাক্সের সিস্টেমটা আছে সেটা গুগল থেকে, চ্যাট জিপিটি থেকে দেখে নেবেন। আর সব থেকে বড় ভালো হয় সেটা হচ্ছে আপনার ক্লায়েন্টের সাথে আপনি কমিউনিকেশন করবেন। ঠিক আছে। ক্লায়েন্ট আপনাকে বলে দিবে এই ট্যাক্স রেট এত পার্সেন্ট এত পার্সেন্ট। জি, আমি এটা প্র্যাকটিস করার জন্য দিচ্ছি, এখন আরো চেঞ্জ হচ্ছে। ঠিক আছে। প্রতিনিয়ত কি ট্যাক্সের জিনিসগুলো কি চেঞ্জেবল না? হ্যাঁ। তো এইগুলা আমাদের একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এইভাবে আমরা ট্যাক্স রেট গুলো অ্যাড করব। এই যে আমরা একটা প্যানেল, এই যে তারপরে সেলস ট্যাক্সের একটা প্যানেল, আপনারা প্রত্যেকটা জায়গায় স্ক্রিনশট দিয়ে মার্কিং করে দেখায় দিবেন যে আপনার প্যানেলটা কোনটা। বুঝাতে পারছি? এটা কি সেলস ট্যাক্স ছিল, তারপরে কি ছিল পারচেস ট্যাক্স ছিল, তারপরে হচ্ছে জিরো রেটেড ট্যাক্স ছিল। আচ্ছা। স্যার এখানে একটা কথা আছে ডেসক্রিপশন দিয়ে এখানে ছিল স্যার ডেসক্রিপশনে কিন্তু আমরা যে ট্যাক্স খুঁজে লেখছি সেম ট্যাক্স এই ডেসক্রিপশন কোনটা নিচে লেখা হবে না সেম লেখা হবে ডেসক্রিপশন বলতে কি বুঝি আমরা? ভিতরে যে একটা না, ডেসক্রিপশন বলতে আমরা কি বুঝি নরমালি, যে কোনো জিনিস এক্সপ্লেনেশন করা, তাই না? এখন আপনি চাইলে এক্সপ্লেনেশন করতে পারেন, আমার কোনো এক্সপ্লেনেশন ছিল না বিধায় আমি সিমিলার জিনিস রাখছি। ওটা তো ম্যান্ডেটরি ফিল্ড না। যদি ম্যান্ডেটরি ফিল্ড থাকতো তাহলে তো আমি অনেকগুলো ব্ল্যাঙ্ক রাখছি না, তখন আমাকে তো তারা বাধা দিত যে আপনি অ্যাড করতে পারবেন না। তাহলে ম্যান্ডেটরি ফিল্ড না হইলে আমার তো এটা মাথা ব্যথার প্রয়োজন নাই, যে আমি এটা না দিলেও চলবে। ঠিক আছে। আচ্ছা। কোথাও যে এজেন্সি নেম একটা ইয়া ছিল ট্যাক্স এজেন্সি ওই পয়েন্টটা লিখছে হ্যাঁ, অটোমেটিক হয়ে যাবে ওই জিনিসটা। ট্যাক্স যখন আমি যে নামে ট্যাক্স অ্যাড করতে যাব ওই নামে অটোমেটিক্যালি একটা এজেন্সি হয়ে যাবে, মানে ওই এজেন্সি ট্যাক্স দিবে, নিবে, কতটুকু পরিশোধ করবে, রিটার্ন করবে। এই যে যে প্যানেলটা, এই যে এটা কি জিরো রেটেড ট্যাক্স এজেন্সি, মানে তারা এটাকে নাম দিছে জিরো রেটেড ট্যাক্স এজেন্সি। ঠিক আছে। এই প্যানেলটাই কি করবে, এই যে রিটার্ন করবে। আমরা যখন কাজ আরো করব, করার পরে শেষের দিকে গিয়ে তো আমরা ডাটা পাবো, তাই না? এখন তো ব্ল্যাঙ্ক, কোনো কিছু কি আছে, একদম ফ্রেশ না। তো পরবর্তীতে গেলে আমরা এই যে রিটার্ন তৈরি করতে হবে, ফাইলিং করতে হবে, এই কাজগুলো যখন করতে করতে যাব, এই যে মানে জিরো রেটেড ট্যাক্স এজেন্সিটা আমাকে হেল্প করতেছে, এই জন্য নামটা তারা দিছে জিরো রেটেড ট্যাক্স এজেন্সি। আবার এই প্যানেলটার নাম দিছে পারচেজ ট্যাক্স এজেন্সি। ঠিক আছে। মানে যে নাম দিবেন সেই নামে কি একটা এজেন্সি ক্রিয়েট হয়ে যাবে। বুঝাতে পারছি? তো আপনাদের বাড়ি কাজ হচ্ছে এতটুকুই, যতটুকু দেখালাম। আজকে আমরা তাহলে কি কি শিখলাম আমি একটু সামারি করে দিই। গিয়ার আইকন থেকে ইওর কোম্পানির আন্ডারে অ্যাকাউন্টস এন্ড সেটিংস এর জিনিসগুলো দেখানোর চেষ্টা করলাম, প্রত্যেকটা সেটিংস। তারপরে আমরা যে বিভিন্ন টেমপ্লেট ইউজ করতে হয়, ইনভয়েস, সেলস রিসিপ্ট বা যেটা ইউজ করতে হয় সেটা দেখলাম। তারপরে পাশাপাশি আমরা দেখলাম ট্যাক্সের কাজগুলো দেখলাম, আর কিভাবে ট্যাক্স অ্যাড করতে হয়। তারপরে হচ্ছে আমরা একটু পরিচিত হয়ে নিলাম। সব সময় এই যে যে নেভিগেশন প্যানেলটা আছে, নেভিগেশন প্যানেলের প্রত্যেকটা জিনিস মনে রাখার চেষ্টা করবেন। ঠিক আছে। আস্তে আস্তে আমরা সামনে আরো ব্যাখ্যা করব প্রত্যেকটা অপশন, প্রত্যেকটা অপশন কিভাবে কাজ করে, কোথায় তাদের ইম্প্যাক্ট বা কোথায় কোন সিচুয়েশন গুলা ঘটবে, সেই জিনিসগুলা আমাদের প্রত্যেকটা কাজে মনে রাখতে হবে। ঠিক আছে।